পরিমাপের ত্রুটি। যে কোনো রাশি পরিমাপ করার সময় আমরা কোনো না কোনো যন্ত্র ব্যবহার করি। যেমন দৈর্ঘ্য পরিমাপের জন্য সাধারণ স্কেল ব্যবহার করতে পারি, ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে পারি। ভর পরিমাপের জন্য তুলা যন্ত্র ব্যবহার করি। ওজন পরিমাপের জন্য স্প্রিং তুলা ব্যবহার করি। আয়তন পরিমাপের জন্য মাপনী চোঙ ব্যবহার করি। তো এগুলোতেই সবগুলোতেই নির্দিষ্ট অংশাঙ্কন করা থাকে। তো এই অংশাঙ্কনের একটা লিমিটেশন আছে, আমরা তার থেকে সূক্ষ্ম পরিমাপ করতে পারি না। হয়তো এমন একটা পার্ট আমরা পেতে পারি যেটা ওই সূক্ষ্ম পরিমাপের দুটো পাঠের মধ্যে অবস্থান করতে পারে পার্টটা। তো সেক্ষেত্রে আমরা পরিমাপ করার জন্য অ্যাপ্রক্সিমেশনের নীতি ব্যবহার করি। যেমন ধরো এই যে রেখাটার দৈর্ঘ্য পরিমাপ করা হবে, এই রেখাটার দৈর্ঘ্য ধরো 3.3 এবং 3.4 মাঝামাঝি কোনো একটি অবস্থানে হলো। তুমি সাধারণ স্কেলের সাহায্যে এর পার্ট কীভাবে নেবে? এরকম তো জ্যামিতিতে করেছো নিশ্চয়ই। তখন নিশ্চয়ই তুমি এরকম করে থাকো যে এই রেখাটার দৈর্ঘ্য যদি মাঝামাঝি হয় তাহলে যার কাছে থাকবে সেই পার্টটা নেওয়া হবে। যদি 3.3 এর কাছে থাকতো এর অন্তিম প্রান্তটা, তাহলে 3.3 নিতাম। আর যদি 3.4 এর কাছে থাকে অন্তিম প্রান্তটা, তাহলে 3.4 পার্ট নেব। এইভাবেই পার্টটি নাও সাধারণত। তো এখানে আমি যে রেখাটা টেনেছি এটা দেখিয়েছি যে 3.4 এর কাছাকাছি আছে, তাই পার্ট 3.4 সেন্টিমিটার। আচ্ছা, 3.4 সেন্টিমিটার যে পার্টটা নিলাম এটা কি সঠিক পার্ট হলো? না, এটা 3.4-এর থেকে কিছুটা কম ছিল। অর্থাৎ যে পার্টটা নিয়েছি এতে কিছু পরিমাণ ত্রুটি রয়ে গেল এবং ত্রুটির পরিমাণটা বেশি রইল। এই ত্রুটিটাকে কমানোর জন্য আমরা ভার্নিয়ার স্কেল ইউজ করতে পারি। ভার্নিয়ার স্কেলে হয়তো অনেক রকম ভার্নিয়ার স্কেল আছে। কোনো একটি ভার্নিয়ার স্কেলে হয়তো দশমিকের পর 2 ঘর পর্যন্ত মাপতে পারে, অর্থাৎ 1% পর্যন্ত নিখুঁতভাবে পরিমাপ করতে পারে, এরকম ভার্নিয়ার স্কেল আছে। তো সেই রকম একটি ভার্নিয়ার স্কেল ইউজ করার ফলে আমি দশমিকের পর 2 ঘর পর্যন্ত পার্ট নিতে পারছি। এইবার যদি একই দৈর্ঘ্যকে আমরা বারবার ওই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে পরিমাপ করি, তখন ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে দেখতে পাবো প্রতিবারই পার্ট হয়তো আলাদা রকম, কোনোবার একই রকমও হতে পারে, এরকম পেতে পারি। কারণ এই প্রতিটি পাঠেই অল্প পরিমাণ ত্রুটি রয়েছে। সাধারণ স্কেলে যে পরিমাণ ত্রুটি ছিল তার থেকে তুলনায় ত্রুটির পরিমাণটা কমে যাচ্ছে, কিন্তু ওই যন্ত্র ব্যবস্থাপনার জন্য দেখা যাবে কিছু না কিছু পরিমাণ পার্থক্য থাকবেই, অর্থাৎ কিছু পরিমাণ ত্রুটি আছেই, এখনও আমরা সঠিক পার্টটি পাইনি। তো এই সমস্ত পার্টগুলো ল্যাবরেটরিতে সাধারণত 5টি পার্ট নেওয়া হয় বা 10টি পার্ট নেওয়া হয়ে থাকে। আরও বেশি পার্টও নেওয়া যেতে পারে, যত বেশি পার্ট নেওয়া হবে তত আমরা পাঠের সূক্ষ্মতা পাই। প্রকৃত মান আমরা বের করব এই সমস্ত পার্টগুলোর গড় মান যেটা, সেটাই হবে প্রকৃত মান। তাই x1 + x2 + x3 + x4 + x5 ডিভাইডেড বাই 5 করেছি। এটা আমি একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। উদাহরণ দেখালে আসল মানে নিয়মটা কি বুঝতে পারবে, ফর্মুলা কি সব বুঝতে পারবে। এটা উদাহরণের সাহায্যে দেখানোটাই ভালো মনে করি। তাহলে দেখো সমস্ত পার্টগুলোর গড় নির্ণয়ের পদ্ধতি অনুযায়ী গড় করলাম 17.09/5 হয়ে গেল 3.418 সেন্টিমিটার। আচ্ছা, আমরা যে ভার্নিয়ার স্কেলটি ইউজ করেছিলাম তাতে দশমিকের পর 2টি ডিজিট পর্যন্ত ও পার্ট দিতে পারে। এখানে দশমিকের পর 3টি ডিজিট হয়ে যাচ্ছে, মানে এই পার্টটা যদি আমি বলি এর প্রকৃত মান, তাহলে কিন্তু সঠিক হবে না। কারণ আমি যে যন্ত্রটা ব্যবহার করছি দশমিকের পর 3 ঘর পর্যন্ত পরিমাপ করাই যায় না, তাই আমাকে এখানে অ্যাপ্রক্সিমেশন নিতে হবে। এই 8-এ অ্যাপ্রক্সিমেশন নিতে হবে, অর্থাৎ 8 তার আগে সংখ্যাতে 1 যোগ হয়ে যাবে, কারণ 8টা 5-এর বেশি। আমরা জানি 5-এর বেশি থাকলে তার আগে 1 যোগ হয়ে যায়। তো এটা 5-এর বেশি থাকার জন্য সামনে 1 যোগ হয়ে গেল 3.42 সেন্টিমিটার। এটা প্রকৃত মান, এটাকে x বার দিয়ে লিখলাম। এই প্রকৃত মান এটাও কিন্তু ত্রুটিমুক্ত নয়, ত্রুটি থাকবে, এবং সেই ত্রুটির সম্ভাবনাটা কত সেটা ক্যালকুলেশন করতে হবে। যে আমি গড় মান নিয়ে নিলাম, তার মানে এটা সঠিক, একবারে সঠিক মান তা কিন্তু নয়। এটা প্রকৃত মান নাম দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এটা তো ত্রুটি আছে, এবং সেই ত্রুটিটা কত, শতকরা ত্রুটি কত, সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আরেকটা জিনিস, এই যে অ্যাপ্রক্সিমেশন নিলাম, 5 বা 5-এর বেশি থাকলে সামনে আমরা 1 যোগ করি, আর 5 থাকলে কি করি আমরা সাধারণত 1 যোগ করে ফেলি।
তো 5 থাকলে কি হয় সেরকম দুটো উদাহরণ দেখাচ্ছি। এখানে দেখো আমি যে কোনো সংখ্যা নিয়েছি 4.335, অ্যাপ্রক্সিমেশন নেওয়াটাকে রাউন্ড অফ করা বলে। তো যদি 5-এ আমি রাউন্ড অফ করি তাহলে দেখতে হবে শেষে 5 আছে, এই ডিজিটটা 5, তাই সামনের অঙ্কটা জোড় না বিজোড় লক্ষ্য করতে হবে। সামনের অঙ্কটা দেখা যাচ্ছে যে বিজোড় আছে, বিজোড় থাকলে তারপরে যদি 5 থাকে তাহলে বিজোড় অঙ্কটিতে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 4.34 হয়ে গেল। আবার দেখো এটাতে 5.325, এখানে 5-এ রাউন্ড অফ করছি, তা 5-এর আগে 2 আছে, 2টা জোড় থাকার জন্য এখানে কিন্তু 1 যোগ হবে না। অর্থাৎ যদি যে অঙ্কে রাউন্ড অফ করা হবে সেটা যদি 5 হয় সেক্ষেত্রে কখনো 1 যোগ হয়, কখনো 1 যোগ হয় যদি তার সামনের অঙ্কটি বিজোড় হয় তখন 1 যোগ হয়, আর সামনের অঙ্কটি জোড় হলে 1 যোগ হয় না। আর 5-এর বেশি হলে যেমন এটার ক্ষেত্রে সর্বদাই 1 যোগ হবে, আর যদি 5-এর কম হতো তাহলে 1 যোগ হতো না। এটাই হলো নিয়ম। এরপর আমি ওই শতকরা ত্রুটি কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেদিকে যাই। তো প্রত্যেকটা যে 5টি পার্ট নেওয়া হয়েছে প্রত্যেকটা পার্টেই কিছু পরিমাণ ত্রুটি রয়েছে, এই ত্রুটিগুলো আমাকে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ত্রুটিগুলো পাবো না, প্রতিটি পার্ট প্রকৃত মানের থেকে কতটা পার্থক্য রয়েছে, প্রতিটি পার্টের পার্থক্য সেটাই হবে প্রতিটি পার্টের ত্রুটি। তাহলে প্রতিটি পার্টেই কত ত্রুটি সেটা নির্ণয় করব। দেখুন প্রথম পাঠের ত্রুটি, এটা এপসাইলন চিহ্ন দিয়ে প্রকাশ করছি, যে কোনো চিহ্ন যে কেউ ইউজ করতে পারে, তো আমি এপসাইলন চিহ্ন দিয়ে প্রকাশ করছি প্রথম পার্ট বলে এপসাইলন সাফিক্সে 1 লিখেছি। তো প্রথম পাঠের ত্রুটি হবে প্রথম পার্ট মাইনাস প্রকৃত মান। তো এটার মডিউলাস নেওয়া হবে, অর্থাৎ দুটোর মধ্যে পার্থক্য, প্রথম যে পার্টটা নিয়েছি এবং প্রকৃত মান তার মধ্যে যেটা পার্থক্য সেটাই হবে প্রথম পাঠের ত্রুটি। এটা ত্রুটিটা নেগেটিভ লেখা হবে না, প্রকৃত পাঠের থেকে যতটা আলাদা, যতটা পার্থক্য সেটাই হবে ত্রুটি, তাই এটা মডিউলাস চিহ্ন দিয়ে দিয়েছি। অর্থাৎ যদি প্রকৃত পাঠটা বেশি হয় সেক্ষেত্রেও ত্রুটিটা এখানে পজিটিভে লেখা হয়। তাই এটা দেখো x1-এর মান 3.41 ছিল আর প্রকৃত পাঠ পেয়েছিলাম 3.42, পার্থক্য হচ্ছে 0.01 সেমি। দ্বিতীয়টাও x2 মাইনাস এক্স বার, এর ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 0.02 সেমি। তৃতীয় পাঠে ত্রুটি ইপসাইলন 3 ইকুয়াল টু x3 মাইনাস এক্স বার, তো এখানেও পার্থক্য 0 সেমি। চতুর্থ পাঠে ত্রুটি x4 মাইনাস এক্স বার, তো x4টা পেয়েছিলাম 3.44 আর প্রকৃত মান যেটা গড় করে পেয়েছিলাম 3.42, এটা হচ্ছে 0.02 সেমি। পঞ্চম পাঠে ত্রুটি, পঞ্চম পাঠের মান মাইনাস প্রকৃত মান, এটার মডিউলাস, এটা 3.42 মাইনাস 3.42 0 সেমি হলো। তাহলে 5টি পাঠে ত্রুটিগুলো আমি পেলাম, এই ত্রুটিগুলোর গড় নিলে আমরা পাবো গড় ত্রুটি। এবার গড় ত্রুটি নির্ণয় করব। দেখো গড় ত্রুটি আমি ইপসাইলন নাম দিয়েছি, ইপসাইলন ইকুয়াল টু ওই 5টি পাঠের ত্রুটিগুলোর গড়, অর্থাৎ ইপসাইলন 1 প্লাস ইপসাইলন 2 প্লাস ইপসাইলন 3 প্লাস ইপসাইলন 4 প্লাস ইপসাইলন 5 ডিভাইডেড বাই 5। এবার সমস্ত ত্রুটিগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করলাম। এখানে বলবে ওই নেগেটিভ কেন নিলাম না, কারণ ত্রুটি ক্যালকুলেশনের সময় এই যে যোগ করেছি, ত্রুটিগুলো উপরে যোগ করেছি, ত্রুটি যোগের সময় কখনো ত্রুটি কমে না। এখানে যদি কোনোটা নেগেটিভ থাকতো, প্রথমত আমি নেগেটিভ দিয়ে ফেলেছিলাম, যদি নেগেটিভ থাকতো তাহলে কি ত্রুটি কমে যেত বিয়োগ হওয়ার জন্য, কিন্তু যত বেশি পার্ট নেব তত বেশি ত্রুটি বাড়বে, ত্রুটি কমবে না। পাঠের সংখ্যা বাড়লে প্রত্যেকটার জন্য টোটাল ত্রুটিটা বেশি হয়ে যাবে, আর যদি নেগেটিভ ধরি তখন কি টোটাল ত্রুটি কম হয়ে যাবে। কিন্তু ত্রুটি ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ চিহ্নটা ইউজ করব না, কারণ 5টা পাঠের জন্য টোটাল ত্রুটিটা বাড়বে, বেশি হবে। এবার দেখো আমরা গড় মান পেলাম 0.07 সেন্টিমিটার।
এবার আনুপাতিক ত্রুটি কিভাবে নির্ণয় করব না, আনুপাতিক ত্রুটি হবে ওই যেটা গড় ত্রুটি ইপসালন তাকে ভাগ করতে হবে ওই প্রকৃত মান দিয়ে। ওইখানে ভাগটা করা চিহ্ন ইউজ করা হয়নি, চিহ্নটা আমি ইউজ করে দিই। ইপসালন বাই এক্স বার। ইপসালন বাই এক্স বার, ওটা চিহ্নটা ইউজ করিনি, ভুলে গেছিলাম। তো এখানে দেখো আনুপাতিক ত্রুটি হলো যেটা গড় ত্রুটিকে ভাগ করছি প্রকৃত মান দিয়ে 0.007 ডিভাইডেড বাই 3.42। এটা অ্যাপ্রক্সিমেশন নিয়েছি 0.002-তে। এখানে অ্যাপ্রক্সিমেশন নেওয়ার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এই যে ভাগ করেছি, ভাগফল বা যে কোনো একটা বড় ক্যালকুলেশনের মধ্যে যে রাশিটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম কম থাকবে, ক্যালকুলেশনের রেজাল্টটা সেইটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, সেটাই করতে হবে। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি ওটা পরের দিকে আমি দেখাচ্ছি। তো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দেখা যাচ্ছে সামনে 000 আছে, 7 আছে, তাই এরা একটি ডিজিট রয়েছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তো এই ক্যালকুলেশনটাতেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একটি ডিজিটেই থাকবে, এক থাকবে। তাই এখানে 0.002 এটা নিচ্ছি, তারপর বাকিগুলো নিচ্ছি না, ওটা আবার ডিটেলসে বলবো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা কি। তো এখানে অ্যাপ্রক্সিমেশন নিয়ে আমরা পেয়েছি 0.002। এটা হলো আনুপাতিক ত্রুটি। শতকরা ত্রুটি হবে, আনুপাতিক ত্রুটিকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে শতকরা ত্রুটি হবে। আমরা এর আগে ক্যালকুলেশন করার সময় দেখেছি যে কোনো ক্ষেত্রে অংশ পাই, অংশকে 100 দিয়ে গুণ করলে শতকরা পাই। তাই এখানেও শতকরা ত্রুটির ক্ষেত্রে যেটা আনুপাতিক ত্রুটি তাকে 100 দিয়ে গুণ করলে শতকরা ত্রুটি পাই। তো সামনে শতকরা কথাটা ব্যবহার করা হয়েছে, তাই এখানে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া হয়নি। আমরা যদি শুধু ত্রুটি লিখি তখন লিখব পার্সেন্টেজ চিহ্ন দিয়ে। তখন এটার ক্ষেত্রে কত, ত্রুটি হলো 0.02%। তো এই শতকরা ত্রুটি ক্যালকুলেশন করতে হয় অনেক সময়। এবারে তাহলে যে উদাহরণটা থেকে আমরা যা শিখলাম তার থেকে আমরা যে সাধারণ সূত্রে উপনীত হতে পারি সেটা দেখাই। গড় ত্রুটি সাধারণ সূত্র, প্রকৃত মান আমরা নির্ণয় করি সমস্ত পৃথক পৃথক মানগুলোর পৃথক পৃথক পার্টগুলোর গড় নিয়ে যেটা পাই সেটা হলো প্রকৃত মান। তাহলে যদি n সংখ্যক আমরা পার্ট নিই, তাহলে n সংখ্যক পার্টের যোগফল বাই n, এটা হবে প্রকৃত মান। একই জাতীয় রাশি যদি পরপর যোগ আকারে দেওয়া থাকে তাহলে সেটা শর্টে লেখার নিয়ম হলো সামেশন চিহ্ন দেওয়া। এখানে ইউজ করেছি দেখো সামেশন i ইকুয়াল টু 1 to n xi, এক্সের সাফিক্সে আই, যেমন এক্সের সাফিক্সে 1 2 3। তো ওই সমস্ত 1 2 3 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোকে আমি আই চিহ্ন দিয়ে প্রকাশ করছি এবং বোঝানো হচ্ছে আয়ের মানটা 1 থেকে n পর্যন্ত। তাই আয়ের মানটা 1 থেকে n পর্যন্ত ধরে যে x1 x2 x3 এগুলো পাবো তাদের সবগুলো যোগফল, ওই যোগফলটা বোঝাচ্ছে সামেশন চিহ্ন দ্বারা। তার মানে সমস্ত xi-গুলোর যোগফল এবং আয়ের মানটা পরপর 1 থেকে n পর্যন্ত। তাই এই বড় রাশিমালাটিকে আমি সংক্ষেপে এইভাবে সামেশন চিহ্ন দিয়ে লিখতে পারি। এবার গড় ত্রুটি হবে সমস্ত ত্রুটিগুলোর গড়, অর্থাৎ n সংখ্যক পাঠের ক্ষেত্রে n সংখ্যক ত্রুটি থাকবে, তার গড় ওই যোগফল বাই n। এটাকেও আবার সামেশন চিহ্ন দিয়ে লিখতে পারি, সামেশন i ইকুয়াল টু 1 to n ইপসাইলন i, অর্থাৎ সমস্ত ইপসাইলন আইগুলির যোগফল এবং আয়ের মানটা 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ এইটি। এবার সঠিক মান যখন লেখা হয় তখন ওই প্রকৃত মান প্লাস মাইনাস ইপসাইলন করা হয়। ইপসাইলনটা হলো গড় ত্রুটিটা দেখো যেটা গড় ত্রুটি সেটা প্রকৃত মানটা গড় ত্রুটি মানে যেটা সঠিক মানটা প্রকৃত মানের থেকে বেশিও হতে পারে কমও হতে পারে। তাই গড় ত্রুটিটা এখানে প্লাস মাইনাস উভয় চিহ্ন দিয়েই লেখা হয়।
যেটা সঠিক মান ওটা প্রকৃত মানের থেকে বেশিও হতে পারে আবার কমও হতে পারে। তাই গড় ত্রুটিটা যোগ করারও প্রয়োজন হতে পারে, বিয়োগ করার প্রয়োজন হতে পারে। সঠিক যোগ না বিয়োগ হবে ওটা কিন্তু কোনোভাবেই নির্ধারণ করা সম্ভব নয়। তাই এটা যোগ বা বিয়োগ করে যোগফল বা বিয়োগফলের মান লিখে দেওয়া হয় না। এখানে এগুলো যদি সংখ্যা পাওয়া যায়, ওই সংখ্যাগুলো এইভাবেই লেখা হয়, প্রকৃত মানের সংখ্যাটা প্লাস মাইনাস ওই ত্রুটির পরিমাপটা, তারপর ব্রেকেট দিয়ে একক দেওয়া হয়। দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যের একক, ভরের ক্ষেত্রে ভরের একক, এইভাবে। এবার দেখো, এমন একটা রাশি হয়তো আমরা পেলাম যেটা বেশ কিছু পরিমাপযোগ্য রাশির যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি আকারে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা ওই রাশিটার ত্রুটি কত কিভাবে ক্যালকুলেশন করব। ধরো একটা রাশি জেড, তো এটা দুটো পরিমাপযোগ্য রাশি এক্স এবং ওয়াই এর যোগফল। তাই জেডের ক্ষেত্রে ত্রুটি কত হবে, জেড ক্যালকুলেশন যেটা বেরোবে তার ক্ষেত্রে ত্রুটির পরিমাণটা কত হবে না। এই ক্ষেত্রে দেখো ত্রুটিটা হবে সেই ডেরিভেশনের নিয়ম তোমরা শিখেছো, বাম পক্ষের ডেরিভেশন করলে ডান পক্ষেরও ডেরিভেশন করতে হয়। ঠিক একই রকম মানে ডেরিভেশনই বলতে পারো, সিঙ্গেল লাইনের ডেরিভেশন। তো এখানে ডি জেড ইকুয়াল টু ডিএক্স প্লাস ডিওয়াই এরকম লেখার কথা ছিল। তো ত্রুটির ক্ষেত্রে আমরা ওটাকে, ত্রুটি বলতে তো সামান্য ডেভিয়েশন বোঝায়, তাই ওটাকে ডেল্টা চিহ্ন দিয়ে প্রকাশ করছি, ডি জেড না লিখে ডেল্টা জেড। ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, মানে উভয় পক্ষের যেটা অবকলন সেটা করে পাচ্ছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে যোগ আকারে থাকলে পৃথক পৃথক রাশির জন্য যা ত্রুটি, সেই ত্রুটিগুলোর যোগফলেই হবে ওই যেটা আমরা লব্ধ রাশি তার ত্রুটি। এবার ধরো একটা লব্ধ রাশি যেটা দুটো রাশির পরিমাপযোগ্য রাশির বিয়োগফল। এই ক্ষেত্রে আমরা ডেরিভেশন করলে পাবো ওই ডিজেড ইকুয়াল টু ডিএক্স মাইনাস ডিওয়াই পাবো। সেটা ডেল্টা দিয়ে লিখলাম, কিন্তু এখানে মাইনাস লিখলাম না, কারণ ত্রুটি কমবে না। যত বেশি সংখ্যক রাশি আমরা পরিমাপ করব তত ত্রুটির পরিমাণটা বেড়েই চলবে। অর্থাৎ এখানে ত্রুটি যদি আমরা বিয়োগ করি তাহলে কি বুঝাবে, ওই লব্ধ রাশিতে ত্রুটির পরিমাণ কম হয়ে যাবে, কিন্তু না, এখানে দুটো রাশি পরিমাপ করা হয়েছে। যদি ধরো দুটো দৈর্ঘ্য হয়, দুটো দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছে, বা দুটো ভর পরিমাপ করা হয়েছে, তো যতগুলো পার্ট নেওয়া হবে তার জন্য যা ত্রুটি হবে ত্রুটির যোগ হয়ে যাবে, ত্রুটি কমবে না, অর্থাৎ বিয়োগ চিহ্ন আমরা লিখব না। বিয়োগের ক্ষেত্রেও ত্রুটি যোগ হবে, এটা মাথায় রাখবে। এবার দেখো গুণ বা ভাগের ক্ষেত্রে কি হয়। এখানে একটা রাশি যেটা দুটো রাশি পরিমাপযোগ্য রাশির গুণফল, তো এটার ক্ষেত্রে ত্রুটি মানে আমরা যেটা পাবো আনুপাতিক ত্রুটিটাই ক্যালকুলেশন করতে পারবো। তো আনুপাতিক ত্রুটিটা কিভাবে ক্যালকুলেশন করা যেতে পারে, উভয় পক্ষের লগারিদম নিতে হবে প্রথমত, এটা সিস্টেমেটিকভাবে করতে হবে। তো বাম পক্ষের লগারিদম নিলে পাই এলএন জেড বেস ই এর সাপেক্ষে, আর ডান পক্ষের লগারিদম হবে এলএন এক্স ওয়াই। এবার এলএন জেড ইকুয়াল টু ডান পক্ষে এক্স এবং ওয়াইয়ের গুণফলের লগারিদম মানে পৃথক পৃথক রাশিগুলোর লগারিদমের যোগফল হয়ে যায়। এটা লগারিদমের নিয়ম তোমরা পড়েছো, তাই এলএন এক্স প্লাস এলএন ওয়াই হয়ে যাচ্ছে। এবার উভয় পক্ষের অবকলন করে পাই, দেখো উভয় পক্ষের অবকলন করলে এলএন জেড এর অবকলন করলে ডেল্টা জেড, অ্যাকচুয়ালি আমরা লিখি ডি জেড বাই জেড, যেমন ডিএক্স এর এলএন এক্স এর অবকলন ডিএক্স বাই এক্স মনে আছে। তো ডি জেডের পরিবর্তে ডেল্টা জেড লেখা হচ্ছে, এখানে ডেভিয়েশন বোঝানোর জন্য ডেল্টা ইউজ করা হচ্ছে ডি এর পরিবর্তে। তো ডেল্টা জেড বাই জেড, এলএন এক্সের অবকলন ডেল্টা এক্স বাই এক্স, এলএন ওয়াইয়ের অবকলন ডেল্টা ওয়াই বাই ওয়াই। তো এই ত্রুটিটাকে বলা হয় সর্বাধিক ত্রুটি, অর্থাৎ ত্রুটির পরিমাণ এর থেকে কমও হতে পারে, আমি এটা দেখেই বলে নেব যে ত্রুটি এই এতই হবে, এরকমটা তো নয়। ত্রুটিকে বলা হবে সর্বাধিক ত্রুটি, মানে সর্বোচ্চ ত্রুটি এটা হতে পারে। এবার তার থেকে কম ত্রুটিও হতে পারে, আমি শুধুমাত্র ওই রাশির মালার সংখ্যাগুলো দেখেই বলতে পারবো না যে ত্রুটি কত। তাহলে এটাকে নামকরণ করা হয়েছে ওই জন্য ম্যাক্সিমাম, যেটা সর্বোচ্চ আনুপাতিক ত্রুটি, এই জন্য ম্যাক্সিমাম চিহ্নটা লেখা হচ্ছে দাগ দিয়ে, একটা দাগ দিয়ে ম্যাক্সিমাম লেখা হয়, এরকমভাবে লেখার নিয়ম আর কি। তাই ডেল্টা জে
ডেল্টা জেড বাই জেড ম্যাক্সিমাম ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। তাহলে দুটো রাশির আনুপাতিক ত্রুটির যোগফলটাই হয়ে যাচ্ছে সর্বোচ্চ আনুপাতিক ত্রুটি। এবার যদি ভাগ আকারে থাকে, এখানে দেখো জেড রাশিটা এক্স এবং ওয়াইয়ের ভাগফল আকারে দেওয়া আছে। এক্ষেত্রেও নিয়ম ওই একই রকম, উভয় পক্ষের লোগারিদম নিতে হবে। বাম পক্ষের লোগারিদম এলএন জেড, ডান পক্ষের লোগারিদম এলএন এক্স বাই ওয়াই। এবার যদি লগারিদমের ভিতরে রাশিগুলো ভাগ আকারে থাকে তাহলে পৃথক পৃথক রাশির লগারিদমের বিয়োগফল হয়, অর্থাৎ এলএন জেড ইকুয়াল টু এলএন এক্স মাইনাস এলএন ওয়াই। এবার উভয় পক্ষের অবকলন করে পাই, এলএন জেডের অবকলন করলে ডেল্টা জেড বাই জেড, এলএন এক্সের অবকলন করলে ডেল্টা এক্স বাই এক্স, মাইনাস আছে তাই মাইনাস লিখেছি, ডেল্টা ওয়াই বাই ওয়াই। কিন্তু ত্রুটি তো বিয়োগ হবে না, যত বেশি রাশি পরিমাপ করব ত্রুটির পরিমাণটা বেড়েই চলবে। তাই ম্যাক্সিমাম পার্সেন্টেজ আনুপাতিক ত্রুটির ক্ষেত্রে তখন এই বিয়োগ চিহ্নটা বাদ দিয়ে ওটা যোগ আকারে লিখতে হবে। এটা অবকলন করে আমরা বিয়োগ পাচ্ছি, কিন্তু ত্রুটি কখনো বেশি রাশি পরিমাপের জন্য বিয়োগ হয়ে কমে না, তাই এটা যোগ করতে হবে, এটা নিয়ম। অর্থাৎ সর্বোচ্চ আনুপাতিক ত্রুটি ডেল্টা জেড বাই জেড ম্যাক্সিমাম ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই, এটা হবে। এবার ধরো আর একরকম থাকতে পারে, ধরো জেড রাশিটা কতগুলো পৃথক পৃথক রাশির বিভিন্ন পরিমাণ ঘাতের গুণফল, কিছু ক্ষেত্রে ভাগফলও থাকতে পারে, গুণফল বা ভাগফল আকারে দেওয়া আছে। এখানে আমি গুণফল আকারে দেওয়া আছে লিখেছি, এক্সের ঘাত এ ওয়াইয়ের ঘাত বি। তো এটার ক্ষেত্রেও নিয়ম হলো উভয় পক্ষের লগারিদম নিতে হবে। তো এল এন জেড ইকুয়াল টু এল এন এর টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি। তো বাম পক্ষে যা আছে তাই, ডান পক্ষে এই দুটো গুণ আকারে আছে তাই লগারিদমের যোগ হচ্ছে। এবার লগারিদমের নিয়ম অনুযায়ী যদি পাওয়ার থাকে, যা লগারিদম নিচ্ছি তার পাওয়ার থাকলে সেই পাওয়ারটা সামনে চলে আসে, তাই এটা সামনে চলে আসছে, এর ক্ষেত্রে ওয়াই পাওয়ার বি আছে, বিটা সামনে চলে আসছে। এবার উভয় পক্ষের অবকলন করে পাই, বাম পক্ষের অবকলন ডি ডি জেড বাই জেড, ডি জেড না লিখে ডেল্টা জেড বাই জেড। ডান পক্ষে এটা তো সামনেই থাকবে, এল এন এক্সের অবকলন ডি ডিএক্স বাই ডেল্টা এক্স বাই এক্স। বিটা ধ্রুবক, বিটা সামনেই থাকবে, এল এন ওয়াইয়ের অবকলন ডেল্টা ওয়াই বাই ওয়াই, এটা। তাহলে সর্বোচ্চ আনুপাতিক ত্রুটি এটাই সর্বোচ্চ লিখে দিতে হবে, এখানে তো কোনো বিয়োগ চিহ্ন নেই, তাহলে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগটা বাদ দিয়ে আমি যোগ লিখতাম। তাই সর্বোচ্চ আনুপাতিক ত্রুটি ডেল্টা জেড বাই জেড ম্যাক্সিমাম ইকুয়াল টু এ ডেল্টা এক্স বাই এক্স প্লাস বি ডেল্টা ওয়াই বাই ওয়াই। এবার দেখো একটি জিনিস জানার আছে, সংখ্যার ক্ষেত্রে কোনো রাশি পরিমাপের ক্ষেত্রে আমরা মানের ক্রম বলতে কি বুঝি? কোনো একটা সংখ্যা, ধরো এন, এখানে যে কোনো সংখ্যা বলতে আমি এন লিখেছি, তো এনটাকে যদি এইরকম আকারে প্রকাশ করি যাতে 0.5 ইন্টু 10⁻⁴ কিছু একটা সংখ্যা তার সমান বা তার থেকে বড় হয়, কিন্তু 5 ইন্টু 10⁻n, এন বলতে কিছু একটা সংখ্যা তার থেকে কম বা তার সমান হয়, তাহলে আমরা এন সংখ্যাটির মানের ক্রম বলবো, ওই 10-এর যেটা পাওয়ার এন ওটাকে বলবো মানের ক্রম। এবার উদাহরণ না দিলে পরিষ্কার হবে না, দেখো আমি উদাহরণ দিয়ে করছি। এখানে একটা সংখ্যা নিয়েছি 0.0025, তো এটাকে এই রকম ফর্মে যদি আমি সাজাতে চাই তাহলে অবশ্যই দশমিকটাকে এমন জায়গায় সরাতে হবে যাতে 0.5-এর থেকে বেশি হয়, 0.5-এর থেকে বেশি হয় এবং 5-এর থেকে কম হয়, বা পুরোপুরিও মিলে যেতে পারে 0.5 বা 5। তো এখানে দেখতে পাচ্ছি দশমিকটাকে যদি আমি 2-এর পরে দিই তাহলে হয় 2.5, 2.5টা 0.5-এর থেকে বেশি আবার 5-এর থেকে কম, কিন্তু দশমিকটা যদি আমি এখানে দিতাম তাহলে 0.2 হয়ে যেত, 0.25 হয়ে যেত, 0.25টা 0.5-এর থেকে কম, অর্থাৎ এই রেঞ্জের বাইরে চলে যেত, ওটা চলবে না। আর যদি দশমিকটা আমি এখানে দিয়ে দিই 5-এর পরে তাহলে 25 পয়েন্ট হয়ে যাবে, 25 মানে সেটা 5-এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে অবশ্যই দশমিকটা আমাকে 2-এর পরেই দিতে হবে। 2-এর পরে দশমিক দেওয়ার জন্য ডান দিকে দশমিক ক ঘর সরিয়েছি, 1 2 3 ঘর সরিয়েছি,
তো ডান দিকে 0.3 ঘর সরানোর জন্য আমার যা ছিল তার থেকে তো আমি আলাদা লিখতে পারি না, আবার 10⁻³ দিয়ে গুণ করতে হলো। 10⁻³ দিয়ে গুণ করলে দশমিক আবার বাম দিকে 3 ঘর সরে গিয়ে এটা দাঁড়াবে, তাই তো? অর্থাৎ সংখ্যা যা ছিল আমি তাই লিখলাম, কিন্তু সাজিয়ে লিখলাম 2.5 × 10⁻³ বোঝা গেল নিশ্চয়ই। দশমিককে 2 ঘর 3 ঘর ডান দিকে সরালাম যাতে 0.5 থেকে বেশি হয় কিন্তু 5 থেকে কম হয়, তাই 2.5 করতে পারলাম। এবার দশমিককে ডান দিকে 3 ঘর সরিয়েছি, তার জন্য 10⁻³ দিয়ে আবার গুণ করে দিলাম। গুণ করলে কি হবে? দশমিক আবার এই যে 10⁻³ দিয়ে গুণ মানে 1000 দিয়ে গুণ, অর্থাৎ 1000 দিয়ে ভাগ। 1000 দিয়ে ভাগ করলে 0.3 ঘর বাম দিকে সরে যাবে। এখানে দেখতে পাচ্ছি যে 10⁻³ তাহলে এই সংখ্যাটার মানের ক্রম হবে -3। আবার একটি সংখ্যা দেখো 0.073। এটার ক্ষেত্রে দশমিকটাকে যদি আমি 7-এর পরে দিয়ে দিই তাহলে 5-এর থেকে বেশি হয়ে যাবে, তাই 7-এর আগে দিতে হবে। 0.73 × 10⁻⁻1 হয়ে যাচ্ছে। দশমিকটাকে 1 ঘর ডান দিকে সরিয়েছি, এই জন্য 10⁻⁻1 করেছি, তাহলে 10⁻⁻1 দিয়ে গুণ করলে দশমিক আবার বাম দিকে 1 ঘর সরে এই সংখ্যাটি দাঁড়াবে। এবার এটা সাজানো হয়ে গেছে 0.5-এর থেকে বেশি কিন্তু 5-এর থেকে কম। এবার 10-এর পাওয়ার হচ্ছে -1, তাই এই সংখ্যাটার মানের ক্রম -1। এখানে একটা সংখ্যা দেখো 527.1, এটাকে ওইভাবে সাজাতে হবে। যদি আমি 5-এর পরে দশমিক দিই তাহলে 5.271, যেটা 5-এর থেকে বেশি হয়ে যাবে, তাই দশমিকটাকে 5-এর আগে নিয়ে যেতে হবে। 0.5271 করলাম, 0.3 ঘর বাম দিকে সরেছে, তার জন্য 10⁻³ দিয়ে আবার গুণ করলাম। 10⁻³ দিয়ে গুণ করলে 0.3 ঘর ডান দিকে সরে এই সংখ্যাটি ফিরে আসবে। এখানে 10-এর পাওয়ার হলো 3, অর্থাৎ মানের ক্রম 3। এই সংখ্যাটি দেখো 672 এটা দিয়েছি। তো এটার ক্ষেত্রে আমি যদি দশমিকটা এই 6-এর পরে দিই তাহলে 5-এর বেশি হয়ে যাবে, তাই 6-এর আগে দিতে হলো। 0.672 × 10⁻³ মানের ক্রম 3। এবার আশা করি বুঝতে পেরে যাচ্ছে এটা 2.33। এখানে দশমিকটা 2-এর আগে দিলে তো 0.5-এর থেকেও কম হয়ে যাবে, তাই 2-এর পরে দশমিকটা হবে। তাই এখানে 0.2 ঘর বাম দিকে সরেছে, তার জন্য 10⁻² দিয়ে গুণ করতে হলো। 10-এর পাওয়ার 2 হচ্ছে, তাই মানের ক্রম 2। ব্যাস। এইবার যেটা বলছিলাম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, সেই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা তোমাদের একটু বুঝতে মানে ওই জায়গাতে তো বোঝানো হয়নি, তাই কথাটা দুর্বোধ্য রয়ে গিয়েছিল। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলতে কি বোঝায়? কোনো একটা বড় সংখ্যার মধ্যে শূন্য ছাড়া বাকি যে ডিজিটগুলো সেগুলো অবশ্যই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এবার কথা হচ্ছে শূন্যকে কোথায় তাৎপর্যপূর্ণ ধরবো, কোথায় তাৎপর্যপূর্ণ ধরবো না, সেই বিষয়টা জানার আছে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 এই ডিজিটগুলো কিন্তু সবই তাৎপর্যপূর্ণ। কোনো একটা সংখ্যার মধ্যে যদি এই ডিজিটগুলো থাকে, ওগুলো প্রত্যেকটাকে একটি একটি তাৎপর্যপূর্ণ অঙ্ক বলে ধরতে হবে। তো এই দেখো এই সংখ্যাটির ক্ষেত্রে 0. অনেক সময় লেখা থাকে তো সংখ্যার আগে 0 দিয়েও স্টার্ট হয়ে থাকে। 0.230.210। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে বাম দিকে প্রথম অশূন্য অঙ্ক থেকে শুরু করে ডান দিকে শেষ অঙ্ক পর্যন্ত, এবং শেষ অঙ্কে শূন্য থাকলে 1 2 3 যেটাই শূন্য থাকুক সেটাকেও ধরা হবে তাৎপর্যপূর্ণ অঙ্কের মধ্যে। এখানে দশমিক বিন্দুটার কোনো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ক্যালকুলেশনের জন্য দশমিক বিন্দু বিচার করার প্রয়োজন নেই। বাম দিকে প্রথম অশূন্য অঙ্ক, বাম দিকে যদি সবার আগে শূন্য থাকে সেটা অবশ্যই বাদ, সেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক নয়। তা বাদে ডান দিকের একদম শেষ অঙ্ক পর্যন্ত ওটা তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে। তাই এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? 1 2 3 4 5 6। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 6। এই যে 6টা ডিজিট 1 2 3 4 5 6, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 6। এই সংখ্যাটির ক্ষেত্রে সামনে তো কোনো শূন্য নেই, ভিতরে শূন্য থাকুক শেষে থাকুক সেগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, তাই এটার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4। এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো 0.0034, এখানে 3টা প্রথম অশূন্য অঙ্ক পেলাম, বাম দিকের থেকে প্রথম অশূন্য অঙ্ক, তার আগে সব শূন্য রয়েছে, দশমিক কোথায় আছে দেখার দরকার নেই, বাম দিকে এগুলো সব শূন্য রয়েছে, এগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক ধরা হবে না, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 2। এই ক্ষেত্রে
দেখো 52.00, আমরা এমনি সংখ্যা তৈরির ক্ষেত্রে দশমিকের পর শূন্য থাকলে কেটে দিই, কিন্তু এই শূন্য দুটো তাৎপর্যপূর্ণ। শেষের দিকে যদি শূন্য থাকে সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ অঙ্কই ধরা হবে, সে দশমিক থাক বা না থাক তাতে কিছু যায় আসে না। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4। আর একটা কথা বলা হয়ে থাকে, যদি দশমিকের পরে শেষে একটা বা দুটো বা শেষে মানে সর্বশেষ যে শূন্যটা থাকে, যদি শেষে শূন্য থাকে দশমিকের পরে, তাহলে ওই শেষ শূন্যটিকে বলা হয় অনিশ্চিত অঙ্ক। এটার ক্ষেত্রে অনিশ্চিত অঙ্ক হতো এই শূন্যটা। এই ক্ষেত্রে দশমিকের পরে শেষে যেটা শূন্য আছে এটা অনিশ্চিত অঙ্ক। যেমন ধরো এটার ক্ষেত্রে অনিশ্চিত অঙ্ক এটা। এটা অনিশ্চিত হয় বলার কারণ হলো, কোনো কোনো অঙ্কতে দেখবে যে হয়তো দৈর্ঘ্য দেওয়া আছে 7.0 সেন্টিমিটার, আরেকটা হয়তো দৈর্ঘ্য দেওয়া আছে 4.0 সেন্টিমিটার। তুমি বলবে পয়েন্ট জিরোটা কি দেওয়ার কী দরকার ছিল? এখানে পয়েন্ট জিরোটা দেওয়ার প্রয়োজনীয়তা হলো যে যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করছে ওটার পয়েন্টের পর এক ঘর পর্যন্ত মাপতে পারে। অর্থাৎ এই শেষের অঙ্কটা, এটা ওই যে যেমন স্কেলে পরিমাপের ক্ষেত্রে দেখালাম 3.4, 3.3 না 3.4 শেষের অঙ্কটা হবে, সেটা নিয়ে অ্যাপ্রক্সিমেশন নিতে হচ্ছে যে 3.3 এর কাছে হলে আমরা বলবো 3.3, আর 3.4 এর কাছে হলে আমরা বলবো 3.4। তাই শেষের অঙ্কটা ঠিক কী হবে ওটা ব্যক্তির উপর নির্ভর করছে। কেউ হয়তো বলল যে 3.3 এর কাছে, কারোর চোখে হয়তো এটা ধরা পড়লো যে না এটা 3.4 এর কাছে, সে বলবে এটা 3.4 সেন্টিমিটার। কারো চোখে হয়তো এটা ধরা পড়লো না 3.4 এর কাছে নয়, এটা বরং এর কাছে, সে বলবে 3.3 সেন্টিমিটার। তাহলে এই যে শেষের অঙ্ক এটা, এটা কি, এটা পরিমাপের বিভিন্ন ব্যক্তি বিশেষে বিভিন্ন হতে পারে। এই কারণে অন্য কোনো একটা পার্ট হয়তো আমি নিখুঁত পার্ট বের করলাম যে 0.5, তো তারপরেও পয়েন্ট না, কোনো একটি পার্ট হয়তো পেলাম 5 সেন্টিমিটার। তো এই যন্ত্রে যেহেতু 5-এর পরেও দশমিক এক ঘর পর্যন্ত মাপা যাবে সাধারণ স্কেলে,